আগের ভিডিওতে মার্কের সাথে পরিচয় হওয়ার পর থেকেই অনেকে দেখি কমেন্ট করে বলছে যে দাদা আমরাও মার্কের মতোই, আমরা ভিডিও তো দেখি কিন্তু লাইকও করি না, সাবস্ক্রাইবও করি না। তো ভাই তোমাদের বলে রাখি, মার্কের মতো হওয়া কিন্তু কোনো অহংকারের বিষয় না, মার্কের মতো হয়েও না। কারণ জানো তো, ড্যান হজন মার্ককে কার্স লাগিয়ে দিয়েছে। তো তোমরা যদি ড্যান হজনের কার্স থেকে বাঁচতে চাও তাহলে মার্কের মতো দয়া করে হয়েও না। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ রাসেলমেনিয়া আসতে আর বেশি দিন বাকি নেই, আর রাসেলমেনিয়ার আগে আমরা 20,000 সাবস্ক্রাইবার্সের একটা টার্গেট নিয়েছি, ওটা তো কমপ্লিট করতে হবে। তো প্লিজ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর রাসেলমেনিয়াকে নিয়ে যখন কথা হলোই তখন এই বছরের রাসেলমেনিয়া বড় সমস্যার মুখে পড়েছে, আর সেই নিয়ে এই ভিডিওতে কথা হবে। তাই এই ভিডিওটাও পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা বলা যাক যে এই বছরের রেসেলমেনিয়ার জন্য ডাব্লিউডাব্লিউ টিকিট কেমন বিক্রি করতে পারছে। তো এর আগের ভিডিওগুলোতেও আমি তোমাদের এটা জানিয়েছি যে এই বছরের রেসেলমেনিয়ার টিকিট সেলিংসের হাল খুবই খারাপ। আর ডাব্লিউডাব্লিউ যেমন অনুমান করেছিল সেই হিসেবে তারা টিকিট বিক্রি করতে পারছে না। আর টিকিট বিক্রি অন্যান্য বছরের তুলনায় খুবই কম হচ্ছে। তার একটা সবথেকে বড় কারণ হলো যে ডাব্লিউডাব্লিউ টিকিটের দামকে অত্যাধিক বাড়িয়ে রেখেছে, যেটা সাধারণ মানুষদের পক্ষে অ্যাফোর্ড করা বা কেনা সম্ভব হচ্ছে না। আর একটা কারণ হচ্ছে ডাব্লিউডাব্লিউ এই বছরের রেসেলমেনিয়াকে নিয়ে নিজেই শিওর না, যেটা নিয়ে ভিডিওর পরের অংশেও কথা বলবো। আর তাছাড়া এই বছরের জন্য রেসেলমেনিয়ার হাইপও সেইভাবে তৈরি করতে ডাব্লিউডাব্লিউ অক্ষম। তার কারণ হচ্ছে রোমান রিংস ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ বাদে আর সেরকম কোনো ম্যাচের জন্য এই বছরে হাইপ নেই। হ্যাঁ, বলা যেতে পারে কোডি রোডস আবার নতুন চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ অবশ্যই একটা রেসেলমেনিয়া ক্যালিবারের ম্যাচ ডাব্লিউডাব্লিউ দিয়ে দিয়েছে, কিন্তু সেটারও গল্প এখনও ডাব্লিউডাব্লিউ শুরু করেনি। তো সেটা যখন শুরু হবে তখন সেটা নিয়ে কথা বলা যাবে। কিন্তু এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ টিকিট সেলিংসের হাল খুবই খারাপ। রেসেলটিক্সের তরফ থেকে একটা আপডেটে জানা গেছে যে রেসেলমেনিয়া যেহেতু 2 রাতের হতে চলেছে, প্রথম রাতের জন্য ডাব্লিউডাব্লিউ টোটাল যে টিকিট ছেড়েছিল সেটা ছিল 44,210খানা টিকিট, যার মধ্যে অলরেডি বিক্রি হয়ে গেছে 37,520খানা টিকিট। আর এখনও 5,881খানা টিকিট বিক্রি হওয়া বাকি আছে। আর লাস্ট এক সপ্তাহে ডাব্লিউডাব্লিউ মোটে 785খানা টিকিটই বিক্রি করতে পেরেছে। আর যদি কথা বলা হয় রেসেলমেনিয়া নাইট 2 মানে রেসেলমেনিয়ার রবিবারের, তাহলে সেখানের জন্য ডাব্লিউডাব্লিউ 44,210খানা টিকিট অ্যাভেলেবেল করেছিল আপাতত। সেখান থেকে ডাব্লিউডাব্লিউর বিক্রি হয়ে গেছে 38,470খানা টিকিট, আর এখনও 4,931খানা টিকিট বিক্রি হওয়া বাকি আছে। আর নাইট 2 এর জন্য গত এক সপ্তাহে ডাব্লিউডাব্লিউ 1,124খানা টিকিটই বিক্রি করতে পেরেছে। আর রেসেলমেনিয়া স্ট্যাটাসকে মাথায় রেখে এইটা সত্যি খুবই কম। আর এর ফলে ডাব্লিউডাব্লিউকে ডেসপারেট হয়ে কিছু মুভ নিতে হচ্ছে। যেমন ডাব্লিউডাব্লিউ সব থেকে কম দামি যে টিকিটগুলো রেখেছিল নাইট 1 আর নাইট 2 এর জন্য, সেখানে নাইট 1 এর জন্য এতদিনে সব থেকে কম দামি টিকিট ছিল $228। এবার সেটা ভারতীয় মানিতে কনভার্ট করে তোমরা দেখে নাও কত টাকা হচ্ছে। কিন্তু এখন সেই টিকিটের দাম কমিয়ে $177 করে দেওয়া হয়েছে। আর নাইট 2 এর জন্য সবথেকে সস্তার যে টিকিট ছিল সেটা ছিল $254, সেটাকেও দাম কমিয়ে $177 করে দেওয়া হয়েছে। তো এখন ডাব্লিউডাব্লিউকে বাধ্য হয়ে টিকিটের দামও কমাতে হচ্ছে। এর আগেও ডাব্লিউডাব্লিউ ভেবেছিল টিকিটের দাম কমানোর কথা, কিন্তু তারা পরে ভাবলো যে দাম কমিয়ে লাভ নেই, আমরা অন্যভাবে ট্রাই করি, অন্যভাবে হয়তো টিকিট বিক্রি হয়ে যাবে। কিন্তু যেহেতু টিকিট বিক্রি হচ্ছে না, তাই ডাব্লিউডাব্লিউ অবশেষে দাম কমাতে বাধ্য হয়েছে। কিন্তু এর পরও টিকিট বিক্রির হাল এতটাই খারাপ যে শোনা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ কিছু জনকে ফোন করে তাদেরকে টেক্সট করে বলছে যে আমরা লাস ভেগাসে রেসেলমেনিয়া করতে চলেছি, যদি তোমাদের ইচ্ছা থাকে তোমরা এসে দেখতে পারো। মানে যেমন বড় বড় বিজনেসম্যান বা বড় বড় সেলিব্রিটি থাকে, তাদেরকে ডাব্লিউডাব্লিউ ফোন করে করে বলছে যাতে তারা রেসেলমেনিয়ার টিকিট কেটে রেসেলমেনিয়া দেখতে আসে। তো এখন ডাব্লিউডাব্লিউ খুবই ডেসপারেট হয়ে পড়েছে। আর এরকম অবস্থা তো ভিন্স ম্যাকম্যানের সময় কখনোই হয়নি, কারণ ভিন্স ম্যাকম্যান সবসময় সাধারণ মানুষদের বা সাধারণ ফ্যান্সদের কথা ভাবতো, যারা অ্যাকচুয়ালি হার্ডকোর ডাব্লিউডাব্লিউ ফ্যান আর যারা অ্যাকচুয়ালি শোকে দেখতে আসে আর ডাব্লিউডাব্লিউ নিয়ে কথা বলতে আসে। আর তাদের পক্ষে সত্যি এত দামি টিকিট অ্যাফোর্ড করা সম্ভব না। তাই ভিন্স ম্যাকম্যান সবসময় টিকিটের দাম অন্তত কম রাখতো। কিন্তু ভিন্স ম্যাকম্যানে চলে যাওয়ার পর জবের থেকে ডাব্লিউডাব্লিউ টিকেওর হাতে এসেছে, টিকেও এখন শুধু টাকা কামানোর কথাই ভাবছে। সেই কারণে তারা টিকিট প্রাইসকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে, যার ফলে ডাব্লিউডাব্লিউ এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে। আর তাছাড়া ডাব্লিউডাব্লিউর এখনকার যা বুকিং, সেটা তো অবশ্যই একটা কারণ। তো সব মিলে মোট কথা হলো এটাই যে রেসেলমেনিয়ার টিকিট সেলিং
এখন একটা সমস্যার মুখে আছে আর ডাব্লিউডাব্লিউকে খুব তাড়াতাড়ি এটাকে শর্ট করতে হবে বা সমাধান করতে হবে। নেক্সট কথা বলা যাক কিছু নতুন রেসেলমেনিয়া ম্যাচের, যেগুলোকে ডাব্লিউডাব্লিউ এই বছরের রেসেলমেনিয়ায় করানোর কথা ভাবছে। সবার প্রথমে কথা বলা যাক ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ম্যাচের। তো যেমন আমি তোমাদের এর আগের ভিডিওগুলো বলেছিলাম যে ডাব্লিউডাব্লিউ সবার প্রথমে এই বছরে ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য একটা ট্রিপল থ্রেট ম্যাচের কথা ভেবেছিল, যেখানে এখনকার বর্তমান ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন জিউলিয়া তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতো এগেনস্ট টিফানি স্ট্র্যাটন অ্যান্ড জর্ডানি গ্রেস। কিন্তু যেহেতু জর্ডানি গ্রেস আনফর্চুনেটলি ইনজিওর্ড হয়ে গেছে, তাকে হয়তো ডাব্লিউডাব্লিউ এই ম্যাচের চেয়েও ব্যবহার করতে পারবে না। তো সেই কারণে এখন যে নতুন ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ তাদের ব্যাকস্টেজে প্রায় কনফার্ম করে ফেলেছে বা পেন্সিল করে ফেলেছে বলে রিপোর্ট আসছে, সেটা হচ্ছে টিফানি স্ট্র্যাটন ভার্সেস জিউলিয়ার মধ্যে ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ম্যাচ। আমি বারবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ বলতে যাচ্ছি। তো ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য জিউলিয়া ভার্সেস টিফানি স্ট্র্যাটনের ম্যাচকেই এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ প্ল্যান করে রেখেছে। এটা প্রায় মানে অলমোস্ট কনফার্ম হয়ে গেছে যে এই ম্যাচটাই আমরা রেসেলমেনিয়া দেখতে চলেছি, যদি আবার লাস্ট মোমেন্টে ট্রিপল এইচ আর ডাব্লিউডাব্লিউ তাদের প্ল্যানস চেঞ্জ না করে দেয়। আর একটা যে ম্যাচের কথা আসছে সেটাও একটা 1-on-1 ম্যাচ, যেটা হয়তো একটা ট্রিপল থ্রেট হয়ে যেতে পারে। সেটা হচ্ছে আসুকা ভার্সেস ইয়োস্কায়ের ম্যাচ। এবার সবার প্রথমে তো আমি ভেবেছিলাম যে আসুকা হয়তো ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ফিউডে থাকবে, আমি আমার রেসেলমেনিয়া প্রেডিকশন ভিডিওতেও সেটাই বলেছি। কিন্তু এখন জানা যাচ্ছে ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়ার জন্য আসুকা ভার্সেস ইয়োস্কায়ের একটা 1-on-1 ম্যাচ প্ল্যান করে রেখেছে, যেখানে ফর্মার ড্যামেজ কন্ট্রোল মেম্বাররা একে অপরের সাথে কম্পিট করবে। কিন্তু এই ম্যাচের মাঝখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এই ম্যাচে ডাব্লিউডাব্লিউ কাইরি সেনকেও অ্যাড করে দিতে পারে। এখন আমরা যেমন স্টোরি লাইনে দেখছি যে কাইরি সেনকে তো আসুকা প্রায় টর্চার করতে শুরু করে দিয়েছে, মানে কাইরি সেনকে তো আসুকা পুরো নিজের দাসী বানিয়ে রেখে দিয়েছে। আর কাইরি সেনকে দেখে মনে হচ্ছে সে শুধু আসুকার আজ্ঞা পালন করতে এসেছে। তো এইভাবেই আমরা যেহেতু স্টোরি লাইনটা দেখতে পাচ্ছি, একটা সময় হয়তো আমরা দেখতে পাবো যে রেসেলমেনিয়ায় আস্তে আস্তে কাইরি সেন পুরো ফেড আপ হয়ে যাবে, আর কাইরি সেন ভাববে যে আমার নিজেরও কোনো একটা মান সম্মান আছে আর আমি আসুকার কথা এইভাবে চলতে পারি না। আর তারপর যখন আসুকা তাকে তার পুরো লিমিট অবধি নিয়ে চলে যাবে, তখন হয়তো কাইরি সেনও আসুকার উপর টার্ন করে যাবে আর সেও আসুকার এগেনস্টে চলে যাবে। আর এইভাবে ডাব্লিউডাব্লিউ পরবর্তীকালে হয়তো কাইরি সেনকেও এই ম্যাচে অ্যাড করে দিতে পারে। আর তারপর আমরা কাইরি সেন ভার্সেস আসুকা ভার্সেস ইয়োস্কাইয়ের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পেতে পারি, যেটা বলা যেতে পারে ফর্মার ড্যামেজ কন্ট্রোল মেম্বারদের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ এই বছরের রেসেলমেনিয়ায় হতে চলেছে। আর এই একটা ডিরেকশনের দিকে ডাব্লিউডাব্লিউ যাওয়ার কথা ভাবছে, তাই এই দুটো ম্যাচ এই বছরের রেসেলমেনিয়ায় আমরা দেখতে পেতে পারি, তার খুব বড় সম্ভাবনা আছে। এবার তোমরা এই দুটো ম্যাচের জন্য কতটা এক্সাইটেড অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবার যেহেতু রেসেলমেনিয়াকে নিয়ে সমস্যা দেখা যাচ্ছে, তো সেই কারণে ডাব্লিউডাব্লিউ এই বছরের রেসেলমেনিয়ায় কিছু স্টিপুলেশন ম্যাচ অ্যাড করার কথাও ভাবছে, মানে অ্যাকচুয়ালি কিছু ম্যাচের স্টিপুলেশন অ্যাড করার কথা ভাবছে। যেহেতু রেসেলমেনিয়া ডাব্লিউডাব্লিউ সব থেকে বড় ইভেন্ট 2 রাতের হতে চলেছে, তাই ম্যাচগুলো সবই নর্মাল ম্যাচ হলে কেমন বোরিং লাগে না? তো সেই কারণে যেহেতু রেসেলমেনিয়া আমরা স্টিপুলেশন ম্যাচ দেখেই থাকি প্রত্যেক বছরই, তো এই বছরও ডাব্লিউডাব্লিউ মাল্টিপল স্টিপুলেশন ম্যাচ অ্যাড করার কথা ভাবছে রেসেলমেনিয়ায়, যেখানে বেশ বড় বড় ম্যাচে আমরা কিছু স্টিপুলেশন অ্যাড হতে দেখতে পেয়ে যেতে পারি। একটা রিপোর্ট আসছে যেখান থেকে জানা যাচ্ছে যখন আর কি কোডি রোডস চ্যাম্পিয়ন হয়নি, তখন ডাব্লিউডাব্লিউ একটা সময় প্ল্যান করেছিল যে ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস কোডি রোডসের ম্যাচই ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়ায় করাবে। আর সেখানে এটা কোনো নর্মাল ম্যাচ হতো না, এটা একটা হেল ইন আ সেল ম্যাচ হতো। কিন্তু এখন তো ড্রু ম্যাকেন্টায়ার চ্যাম্পিয়ন নেই, তো সেক্ষেত্রে এই ম্যাচটা তো হওয়ার কোনো পসিবিলিটি নেই। কিন্তু যদি ডাব্লিউডাব্লিউ চায়, হেল ইন আ সেল ম্যাচ অন্য কোনো ম্যাচে অ্যাড করে দিতে পারে, মানে হেল ইন আ সেলের স্টিপুলেশন। তাছাড়া ডাব্লিউডাব্লিউ একটা ল্যাডার ম্যাচ করানোর কথা ভাবছে। এবার ল্যাডার ম্যাচ সম্ভবত কোনো মিডকার্ড চ্যাম্পিয়নশিপ বা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ডাব্লিউডাব্লিউ করাতে পারে। তাছাড়া একটা স্ট্রিট ফাইট করানোর কথা ডাব্লিউডাব্লিউ ভাবছে, বা স্ট্রিট ফাইটও অনেকের মধ্যে হতে পারে। যেমন আমি তোমাদের আমার প্রেডিকশন ভিডিওতে হয়তো বলেছিলাম যে ট্রিক উইলিয়ামস আর স্যামি জেনের যে ম্যাচটা করানোর কথা ডাব্লিউডাব্লিউ ভাবছে, সেটাকে একটা স্ট্রিট ফাইট বানিয়ে দিতে পারে। বা হয়তো জেকব ফাটু ভার্সেস ড্রু ম্যাকেন্টায়ারের ম্যাচ যদি ডাব্লিউডাব্লিউ করায়, সেটাকেও একটা স্ট্রিট ফাইট বানানো যেতে পারে। তো এরকম একটা স্ট্রিট ফাইট করানোর কথা ডাব্লিউডাব্লিউ ভাবছে, মানে যেখানে কোনো ডিসকোয়ালিফিকেশন থাকবে না। তো এই ধরনের কিছু বড় বড় স্টিপুলেশন ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়ার ম্যাচগুলোতে অ্যাড করানোর কথা ভাবছে, যাতে রেসেলমেনিয়ার এক্সাইটমেন্ট আর রেসেলমেনিয়ার কোয়ালিটি কিছুটা বাড়ানো যেতে পারে। আর লাস্ট কথা বলা যাক আরও একটা সমস্যা, যেটাও রেসেলমেনিয়াকে নিয়েই হচ্ছে। সেটা হচ্ছে এই সব তো একটা সমস্যা ছিলই, এবার রেসেলমেনিয়ার গ্রাফিক্সকে নিয়েও সমস্যা দেখা যাচ্ছে। তো একটা এক্সাম্পল দিয়ে আমি বলি, যেমন রোমান রিংস আর সিএম পাঙ্কের ম্যাচ যখন সেট হয়েছিল,
তখন আমরা একটা গ্রাফিক্স দেখতে পেয়েছিলাম যেটা ডাব্লিউডাব্লিউ আমাদের দেখিয়েছিল। তারপর যখন ট্রিপল এইচ তার এক্স অ্যাকাউন্টে এই ম্যাচটাকে প্রমোট করেছিল বা ডাব্লিউডাব্লিউ তাদের সোশ্যাল মিডিয়ায় ম্যাচটাকে প্রমোট করেছিল, তখন আমরা এক ধরনের গ্রাফিক্স দেখতে পেয়েছিলাম যেখানে আমরা কিছু ওই টেকনিক্যাল গ্রাফিক্স দেখতে পেয়েছিলাম। পেছনে পুরো একটা ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড ছিল আর সেখানে রোমান রিংস আর সিএম পাঙ্কের আর কি যে পিএনজিগুলো বা যে রেন্ডারগুলো ছিল সেটা ছিল। তো তাদের জন্য আমরা একরকম একটা গ্রাফিক্স দেখতে পেয়েছিলাম। আবার যখন কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ অ্যানাউন্স হলো, তখন আমরা রেসলমেনিয়ার আর এক ধরনের গ্রাফিক্স দেখতে পেয়েছিলাম। এবার এটা অনেকে বলতে পারে যে নাইট 1 এর নাইট 2 এর জন্য ডাব্লিউডাব্লিউ আলাদা গ্রাফিক্স ব্যবহার করেছে। হ্যাঁ, সেটা অবশ্যই হতে পারে, আগের বছরও ডাব্লিউডাব্লিউ করেছিল, কিন্তু এবার একটু বেশিই যেন মনে হচ্ছিল যে আকাশ পাতাল তফাৎ দুটো গ্রাফিক্সের মধ্যে। আবার রিসেন্টলি যে রয়ের এপিসোডটা আমরা দেখেছিলাম, সেখানেও ডাব্লিউডাব্লিউ রোমান রিংস আর সিএম পাঙ্কের ম্যাচের জন্য একটা গ্রাফিক্স ব্যবহার করেছিল, যেটা আগের প্রত্যেকটা গ্রাফিক্সের থেকে পুরোপুরি আলাদা। মানে একটা রেসলমেনিয়ার জন্য আমরা এত ধরনের গ্রাফিক্স দেখতে পাচ্ছি, আর এটার জন্য ডাব্লিউডাব্লিউর ব্যাকস্টেজে মহল খুব একটা ঠিক নেই। আর ডাব্লিউডাব্লিউর ব্যাকস্টেজেও সবাই মানে এটাই বিশ্বাস করে যে ডাব্লিউডাব্লিউ একটু অত্যাধিক করছে, আর এতগুলো গ্রাফিক্স ব্যবহার করা ঠিক না, কারণ তারা নিজেরাই জানে না যে কোনটা এই বছরের রেসলমেনিয়ার থিম হতে চলেছে। এবার তোমরা ভাববে যে এটা এমন কি বড় ব্যাপার, অ্যাকচুয়ালি এটা একটা বড় ব্যাপার, কারণ রেসলমেনিয়ার যে থিম হয় সেই থিমের উপর বেস করেই আর কি রেসলমেনিয়ার গ্রাফিক্স তৈরি হয়। সেখানে হালকা পাতলা চেঞ্জ ডাব্লিউডাব্লিউ অবশ্যই করতে পারে, কিন্তু এই বছর যেইভাবে চেঞ্জ করছে এরকম চেঞ্জ কোনোবারই করে না। আর রেসলমেনিয়ার গ্রাফিক্সের উপর নির্ভর করে রেসলমেনিয়ার থিমকে ডাব্লিউডাব্লিউ ডিসাইড করে যে কীভাবে রেসলমেনিয়া যে স্টেজ তৈরি করবে, সেখানে লাইট কেমন হবে, লাইটের কালার কম্বিনেশন কী হবে, এগুলো সবই ডাব্লিউডাব্লিউকে মাথায় রেখেই রেসলমেনিয়ার গ্রাফিক্স তৈরি করতে হয়। এবার সেখানে যদি গ্রাফিক্সে এত পার্থক্য থাকে, মানে 4 রকম গ্রাফিক্স হয়, তখন ডাব্লিউডাব্লিউ আর যারা প্রোডাকশনে থাকবে তারা তো কনফিউজ হয়ে যাবে যে এই বছরের রেসলমেনিয়ার থিম তারা তৈরি করবে কীভাবে, স্টেজ তারা অ্যাকচুয়ালি কোন গ্রাফিক্সের উপর নির্ভর করে তৈরি করবে। তো এটাও একটা বড় সমস্যার মানে ব্যাপার হয়ে গেছে, আর এখন ডাব্লিউডাব্লিউকে এই সমস্যাটাও সমাধান করতে হবে। রেসলমেনিয়ার জন্য যে কোনো একটা গ্রাফিক্সকে ডাব্লিউডাব্লিউকে এবার ফাইনালাইজ করতে হবে। এতগুলো গ্রাফিক্স ব্যবহার করলে ভবিষ্যতে ডাব্লিউডাব্লিউ আবার একটা সমস্যার মুখে পড়বে। তো দেখে বুঝতেই পারছো রেসলমেনিয়ার জন্য এই বছর ডাব্লিউডাব্লিউ কত ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এই জন্যই বলা হচ্ছে যে এই বছরের রেসলমেনিয়া একটু তো বিপদের মুখে আছে। আর এই কারণেই যখন ভিন্স ম্যাকম্যান ছিল, তখন ভিন্স ম্যাকম্যান একটা রেসলমেনিয়া কী হবে সেটা 1 বছর আগে থেকেই ভেবে রাখতো, তারপর সেখানে হালকা পাতলাই চেঞ্জ আমরা দেখতে পেতাম। কিন্তু এই বছর সেরকম তো কিছু হচ্ছে না। এবার দেখা যাক কীভাবে ডাব্লিউডাব্লিউ এর ট্রিপল এইচ এটাকে সমাধান করে। কিন্তু আজকের ভিডিওটাই অবধি থাক। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা তো অবশ্যই এটা লাইক করে দিয়ে যেও, মার্কের মতো হয়েও না। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রেসলমেনিয়ার আগে আমরা 20,000 সাবস্ক্রাইবার্সের যে টার্গেট নিয়েছি সেটাকে দয়া করে কমপ্লিট করে দিও। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, সেখানেও আমরা বেশ ইন্টারেস্টিং জিনিসপত্র করতে চলেছি বা করছিও বলা যেতে পারে। তো সেখানে আমাকে অবশ্যই তোমরা ফলো করতে পারো, লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।